নমস্কার। গল্পে গল্পে কথা মালিকা চ্যানেলে আমি দেবনীতা আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ এই বাসবের গল্পটি শুরু করার আগে আমি কয়েকটি কথা বলতে চাই। বাসবের গল্প আমি বহুদিন থেকে পড়ে আসছি, অনেক গল্প উপন্যাস পড়েছি, তবে তার মধ্যে আমার প্রিয় হলো কালো চোখের তারা উপন্যাসটি। আপনারা যারা এখনো শোনেননি তারা প্লেলিস্ট থেকে দেখে উপন্যাসটি অবশ্যই শুনবেন। এছাড়া বাসবের বিবর্ণ বুলবুল, ত্রিকোণ ত্রিতাল, মায়াবী ময়াল, ডার্লিং টেন নামে অনেক গল্প উপন্যাস পড়েছি। যাদের বাসবের গল্প ভালো লাগে তারা অবশ্যই প্লেলিস্টটা দেখে পছন্দ মতো গল্প শুনবেন। আর যারা শুনেছেন তাদেরকে অনুরোধ করব কখনো কখনো ফিরে গিয়ে পুরনো গল্প উপন্যাস আর একবার করে শুনে দেখবেন। আশা করব আপনাদের নতুন করে ভালো লাগবে। আসুন শুরু করি আজকের গল্প পাঠ। গহন যামিনী থেকে নেওয়া রহস্যভেদী বাসবের তৃতীয় গল্পটির শেষ অংশ। সন্ধ্যা তখন হয় হয়। বাসব শৈবালকে সঙ্গে নিয়ে রক্ষিত লজে উপস্থিত হল। আধুনিক ধাঁচের তেতলা বাড়ি। পার্লারে এই বাসবের জন্য অপেক্ষা করছিলেন বিনয়বাবু। প্রারম্ভিক দু চার কথার পর বাসব বলল, আমি প্রথমেই অপর্ণা দেবীর ঘরখানা দেখতে চাই, আসুন। বিনয়বাবু নিজেই ওদের দুজনকে উপরে নিয়ে চললেন। সুন্দর মোজেক করা সিঁড়ি, ধাপে ধাপে উপরে উঠে গেছে। সিঁড়ি শেষ হওয়ার পরই টানা বারান্দা। বারান্দা শেষে ঘরখানা। তালা খুলে সকলকে আসতে হলো ঘরের ভেতর। সরকার পক্ষ থেকেই অবশ্য ঘরের তালা দেওয়া। আগে একজন পাহারাওয়ালা মোতায়েন ছিল, এখন নেই। বিশেষ ব্যবস্থানুসারে আজ ঘরের চাবি আনিয়ে রেখেছিলেন বিনয়বাবু। নিরাভরণ ঘরখানা, রিক্ততায় চারধার খাঁ খাঁ করছে। বাসব খুঁটিয়ে দেখতে লাগলো সমস্ত কিছু। মাঝারি ধরনের ঘরখানা, মাঝামাঝি জায়গায় একটা খাট, একধারে টেবিল, খান কয়েক রেক্সিনে মোড়া চেয়ার, গোদরেজের আলমারি একটা, খাটের লাগোয়া বুককেস, ডিস্টেম্পার করা ঘরের দেওয়াল, সারি সারি জানলা তিনটে পূব দিকের দেওয়ালে, ফ্রেঞ্চ উইন্ডো, শিক বা গ্রিল কিছুই নেই। বাসব একটা জানলার পাল্লা খুলে উঁকি মারল। নিচে উঠান দেখা যাচ্ছে। মিস্টার রক্ষিত, কোন জানলা দিয়ে অপর্ণা দেবীকে ফেলে দেওয়া হয়েছিল? বাসবের প্রশ্নে বিনয়বাবু মাঝের জানলাটা দেখিয়ে দিলেন। বাসব সেদিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বলল, অনুগ্রহ করে অশোকবাবুকে একবার পাঠিয়ে দিন। বিনয়বাবু ঘর থেকে নিষ্ক্রান্ত হলে বাসব বলল, নিচে থেকে উপরের এই ঘরে আসতে কতক্ষণ সময় লাগলো জানো? প্রায় 4 মিনিট। বিস্মিত কণ্ঠে শৈবাল বলল, হঠাৎ এই কথা বলছো যে? কিন্তু বাসব উত্তর দেওয়ার আগেই অশোক রক্ষিত ঘরে এলেন। বেশ গম্ভীর দেখাচ্ছে তাকে। আমায় ডেকেছেন? আপনাকে বিরক্ত করার জন্য আমি দুঃখিত অশোকবাবু। আপনি নিশ্চয়ই শুনেছেন আপনার বাবা আপনার বোনের হত্যা রহস্যের তদন্ত করতে আমায় নিযুক্ত করেছেন। শুনেছি। সেই সূত্রেই আপনাকে গোটা কয়েক প্রশ্ন করব। আমার বক্তব্য সবই আমি কোর্টে বলেছি, তা জানি, তবু গোটা কত কথা আমার জানার আছে। নিরুপায় ভঙ্গিতে অশোক রক্ষিত বললেন, বলুন। সুবীর বাবু নির্দোষ প্রমাণিত হওয়ায় নিশ্চয়ই আপনি খুশি হতে পারেননি। অসুখী হওয়ারও কিছু নেই। আপনি এখন বুঝতে পেরেছেন বোধহয় আপনার বোনকে অন্য কেউ নিষ্ঠুরভাবে হত্যা করেছে। হ্যাঁ, এখন ব্যাপারটা সেরকমই দাঁড়াচ্ছে বটে। কাউকে আপনার সন্দেহ হয়? না। অপর্ণা দেবীর মৃত্যুতে তার উইল অনুসারে আপনি তো বেশ লাভবান হয়েছেন, তাই না? ভ্রু কুঁচকে অশোক রক্ষিত উত্তর দিলেন, শুধু আমি একলা নই, অনেকেই লাভবান হয়েছেন। দুর্ঘটনার দিন রাত 10টার পর আপনি কোথায় ছিলেন? নিজের ঘরেই কি? স্বাভাবিক। এবার আমায় যেতে হবে, আর্জেন্ট একটা এনগেজমেন্ট আছে। অশোক রক্ষিত উত্তরের অপেক্ষা না করেই ঘর থেকে নিষ্ক্রান্ত হলেন। বাসব আর শৈবালের মধ্যে একবার দৃষ্টি বিনিময় হলো। তারপর ওরাও ঘর থেকে বেরিয়ে এলো। নিচে সিঁড়ির সামনে বিনয়বাবুর সঙ্গে দেখা হয়ে গেল ওদের। যাচ্ছেন? আপনার ম্যানেজারের সঙ্গে একবার দেখা করে যাওয়া হচ্ছে। বেশ তো, আমি এখনই হরিশঙ্কর বাবুকে পাঠিয়ে দিচ্ছি।
কয়েক মিনিট পরেই হরিশঙ্কর বাবু দেখা দিলেন। ঘিয়ে ভাজা চেহারা, বয়স 50-এর উপরে, মুখে নির্বিকার ভাব। আমায় ডেকেছেন স্যার? হ্যাঁ, একটা কথা জিজ্ঞেস করবার ছিল। বলুন। বাসব একটা সিগারেট ধরিয়ে বলল, অপর্ণা দেবী উইল করে হঠাৎ আপনাকে এতগুলো টাকা দিয়ে গেলেন কেন হরিশঙ্কর বাবু? বাসবের হঠাৎ এই ধরনের প্রশ্নে থতমত খেয়ে গেলেন হরিশঙ্কর বাবু। তারপর আমতা আমতা করে বললেন, ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছিলাম, তাই বোধহয়। তাহলে আপনি বহুদিন ধরেই এ বাড়িতে আছেন? তা হলো বই কি, 30 বছরের ওপর হলো। যখন প্রথম চাকরিতে ঢুকি সে কি আজকের কথা, বুড়ো কর্তার আমল তখন। আচ্ছা হরিশঙ্কর বাবু, এবারই সমস্ত রকম বিলি ব্যবস্থা আপনার হাত দিয়েই হয় না? তা অবশ্য হয়, কিন্তু বাসব সিগারেটে দীর্ঘ একটা টান দিয়ে বলল, যেমন ধরুন বাড়ির হোয়াইট ওয়াশ করানো। কতদিন আগে এবারই হোয়াইট ওয়াশ করিয়েছেন আপনি? নিশ্চিত কণ্ঠে হরিশঙ্কর বাবু উত্তর দিলেন, মাস 2 আগে। ধন্যবাদ হরিশঙ্কর বাবু। ওয়েল মিস্টার রক্ষিত, এবার আমরা চলি, পরে আবার আসছি। বাসব শৈবালকে সঙ্গে নিয়ে বেরিয়ে এলো ওখান থেকে। অন্ধকারের বেড়াজালে পৃথিবী অনেক আগেই ধরা পড়েছে। সন্ধ্যা তখন 7:30। সারাটা দিন সম্পূর্ণ নীরবেই কাটিয়ে দিয়েছে বাসব। থমথমে মুখভাব নিয়ে ঘরের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত পায়চারি করে কাটিয়েছে। একটা দুর্বোধ্য চিন্তা যেন তাকে কুড়ে কুড়ে খেয়ে চলেছে। শৈবালও বাড়ি ফেরেনি আজ। সারাটা দুপুর বাসবের সঙ্গে পাল্লা দিয়েই যেন পেশেন্স খেলে কাটিয়েছে। বাহাদুর চা দিয়ে গেল এক সময়, দ্বিতীয়বার। বাসব সোফা এসে বসল। চায়ের পেয়ালা একটা দীর্ঘ চুমুক দিয়ে বলল, তোমার কি মনে হয় ডাক্তার, কেসটা খুবই জটিল? তাসগুলো প্যাকেটে ভর্তি ভর্তি শৈবাল বলল, খুব সরল বলেও তো মনে হচ্ছে না। রাইট, কিন্তু আচ্ছা, মৃতা অপর্ণা সামন্ত কি ধরনের মহিলা ছিলেন? মানে ধরন বলতে আমি স্বভাব চরিত্রের কথাই বলতে চাইছি। বড়লোক বাপের একমাত্র মেয়েরা যেমন হয় ঠিক সেই ধরনের, আদুরে, স্বেচ্ছাচারী, বেপরোয়া। স্বেচ্ছাচারী? তাহলে এ কথা আন্দাজ করা নিশ্চয়ই খুব অন্যায় হবে না কুমারী জীবনে অপর্ণা দেবী কারোর সঙ্গে একটু ইয়েতে পড়েছিলেন। চায়ের পেয়ালায় শৈবাল শেষবারের মতো চুমুক দিয়ে বলল, ইয়ে অর্থাৎ কিন্তু কার সঙ্গে? বাসব নির্বিকার কণ্ঠে বলল, কেন, গৌর বসাক? গৌর বসাক মানে অশোকবাবুর বন্ধু? ঠিক তাই ডাক্তার, বন্ধুর বোনের সঙ্গে সাধারণত ইয়েটা একটু ভালো মতো জমে। ভগবান বন্ধুর বোনেদের বোধহয় এই জন্যই সৃষ্টি করেছিলেন। তাছাড়া দেখছো না অপর্ণা দেবীর উইলে গৌর বসাকের নামে এতগুলো টাকা কেন? কিন্তু উত্তরের অপেক্ষা না করেই বাসব সোফা থেকে উঠে পড়ল। ওয়াটনোটের দিকে এগিয়ে গেল। ওয়াটনোটের মাথার উপরেই সিগারেটের টিন থেকে একটা সিগারেট তুলে নিয়েও আবার বলল, আশা করি আর কিছুক্ষণের মধ্যেই গৌর বসাক এখানে এসে পড়বে। আমি একসময় বিনয়বাবুকে বলে এসেছিলাম তাকে সন্ধ্যার পর এখানে পাঠিয়ে দিতে। আবার দুজনেই নীরব। শুধু ওয়াল ক্লকটার এক টানা টিক টিক শব্দ নীরবতাকে বারবার ভাঙবার চেষ্টা করছে। একসময় আবার বাসবী নীরবতা ভঙ্গ করল। অপর্ণা দেবীর ঘরখানা নিশ্চয়ই তুমি বেশ ভালো করেই দেখেছ? তা দেখেছি বই কি। কিছু অস্বাভাবিক চোখে পড়েছে? চিন্তিত কণ্ঠে শৈবাল বলল, অস্বাভাবিক? কই না তো। ঘরের জানলাগুলো দেখেছিলে কত নিচু নিচু? যেমন এই ঘরের জানলাগুলোর কথাই ধরা যাক। আমরা জানলার সামনে গিয়ে দাঁড়ালে কতখানি দেহের অংশ বাইরে থেকে দেখা যাবে? কোমর থেকে উপরের ভাগ? পারফেক্টলি রাইট। কিন্তু অপর্ণা দেবীর ঘরের জানলাগুলোর সামনে আমি দাঁড়িয়ে দেখেছি সেগুলো অত্যন্ত নিচু ধরনের। জানলার সামনে দাঁড়ালে উড়ুত অব্দি ঢাকা পড়ে মাত্র, তাই ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ব্যাপারে খুনিকে খুব বেশি অসুবিধায় পড়তে হয়নি। তুমি বলতে চাও হত্যাকারী সুবিধার জন্য জানলাগুলো আগে থেকেই এত নিচু করে তৈরি করানো হয়েছিল? না, আমি বলতে চাই বাড়ির সমস্ত জানলাগুলোই সম্ভবত ওই ধরনের। হত্যাকারী তারই সুযোগ নিয়েছিল মাত্র। এই সময় বাহাদুর এসে দাঁড়ালো। একজন অতিথির আগমনের কথা ঘোষণা করল ও। বাসব ইশারায় আগন্তুককে এখানে নিয়ে আসবার নির্দেশ দিল। মিনিট খানেক পরেই গৌর বসাক দেখা দিলেন। সুপুরুষ না হলেও বেশ দর্শনীয় চেহারা ভদ্রলোকের। হাসি মুখে প্রথমেই হাত তুলে নমস্কার করলেন ভদ্রলোক।
প্রতি নমস্কারের পর বাসক তাকে বসতে অনুরোধ করল। একটা সোফায় বসতে বসতে গৌর বসাক বললেন, কাকা বাবুর অর্থাৎ মিস্টার রক্ষিতের মুখে শুনলাম আপনি নাকি আমায় ডেকেছেন। আপনি ঠিকই শুনেছেন মিস্টার বসাক। অপর্ণা দেবী হত হওয়া সম্বন্ধে আপনাকে গোটা কত কথা জিজ্ঞেস করব। বাসু সিগারেট কেসটা এগিয়ে দিল। কেস থেকে একটা সিগারেট তুলে নিয়ে বসাক বলল, থ্যাঙ্কস, বলুন। আপনি রক্ষিত পরিবারে কতদিন ধরে ঘনিষ্ঠ আছেন গৌরবাবু? ছোটবেলা থেকে, বছর 18 হবে। অপর্ণা দেবীর সঙ্গে তাহলে বেশ ভালোভাবেই আলাপ ছিল আপনার। সিগারেটে অগ্নিসংযোগ করে গৌর বসাক বললেন, স্বাভাবিক। কিছু মনে করবেন না মিস্টার বসাক, বিশেষ ধরনের একটা প্রশ্ন করছি। আপনি অপর্ণা দেবীকে ভালোবাসতেন? এ প্রশ্নের উত্তর কি আমায় দিতেই হবে? নাও দিতে পারেন, তবে দিলে ভালো হয়। একটু চুপ করে থেকে গৌর বসাক বললেন, ভালোবাসা বলতে আপনি কি বলতে চাইছেন তা অবশ্য আমি জানি না, তবে ওকে আমার ভালো লাগতো। আপনি অশোক বাবুর বন্ধু, বিনয়বাবুও আপনাকে কম স্নেহ করেন না, তবু আপনাদের বিয়ে হলো না কেন? হয়তো হতো, কিন্তু মাঝ থেকে সুবীর এসে পড়ায়। বলাই বাহুল্য, আপনি সুবীরবাবুকে ভালো চোখে দেখতেন না এই কারণে। নীরব রইলেন গৌর বসাক। সুবীরবাবুর অপর্ণা দেবীকে খুন করে কোনো লাভ নেই, নিশ্চয়ই এখন বুঝতে পেরেছেন। আর কাউকে সন্দেহ হয় আপনার? কাকে হবে বলুন? ধরুন, এমনও তো হতে পারে গুরুতর মস্তিষ্ক বিকারগ্রস্তা অপর্ণা দেবী সুবীরবাবুকে বিপদে ফেলবার জন্য ইচ্ছাকৃতভাবেই ওপর থেকে লাফিয়ে পড়েছিলেন। এমন হতে পারে না? পারে, তবে এরকম হয়নি। বাসু গলা নামিয়ে বলল, আপনি কি করে কথা বলছেন? ইতস্তত করলেন গৌর বসাক। তারপরে বললেন, অপর্ণা অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল। চলাফেরা করা ওর পক্ষে দুষ্কর ব্যাপার ছিল। স্বেচ্ছায়ও জানলার কাছে যেতে পারে বলে আমার মনে হয় না। আপনি কিন্তু আপনার ধারণার কথা কোর্টকে কিছু বলেননি মিস্টার বসাক? না, আমাকে সেখানে যা প্রশ্ন করা হয়েছিল আমি তারই উত্তর দিয়েছিলাম মাত্র। বাসক নীরব রইল খানিকক্ষণ, তারপর প্রশ্ন করল, অপর্ণা দেবীর দেওয়া টাকাটা দিয়ে কি করবার পরিকল্পনা আছে আপনার? কিছু না, ব্যবসায় টাকা খাটাবার মতো বুদ্ধি আমার নেই। ধন্যবাদ গৌরবাবু, আপনি আমায় অনেক সাহায্য করেছেন। আর কিছু জিজ্ঞাসা নেই আমার। বসুন, চা এলো বলে। গৌর বসাক উঠে দাঁড়ালেন। না না, তার প্রয়োজন নেই, চায়ে আমি তেমন তৃপ্তি পাই না। আচ্ছা, নমস্কার। রাস্তা অব্দি গৌর বসাককে এগিয়ে দিতে এলো বাসু বা শৈবাল। একটা চলন্ত ট্যাক্সিকে ইশারা করতেই এগিয়ে এলো। ট্যাক্সির দরজা খুলে গৌরবাবু ভেতরে গিয়ে বসলেন। বাসু কুণ্ঠিত কণ্ঠে বলল, ক্ষমা করবেন, আর একটা কথা জানবার ছিল। আপনি দুর্ঘটনার দিন রাত্রে নিজের বাড়িতে ছিলেন না খোঁজ পেয়েছি, কোথায় ছিলেন? দৃঢ় কণ্ঠে মিস্টার বসাক বললেন, আপনি ভুল খবর পেয়েছেন, আমি বাড়িতেই ছিলাম। ট্যাক্সি গতি নিয়েছে ততক্ষণে। ট্যাক্সিখানা চোখের আড়ালে অদৃশ্য হওয়ার পর শৈবাল বলল, তুমি কি করে খোঁজ পেলে গৌরবাবু দুর্ঘটনার দিন বাড়ি ছিলেন না? বাসু মৃদু হাসল, কি করে আবার, আন্দাজে একটা ঢিল ছুড়লাম। পরের দিন সারাটা দুপুর বাসু কোথায় ডুব মেরে রইল। গলদঘর্ম অবস্থায় ফিরে এলো সন্ধ্যার পর। শৈবাল তারই অপেক্ষায় ঘণ্টাখানেক ধরে বসে আছে। বাসু এসেই গলা ছাড়ল, বাহাদুর, এক গ্লাস জল। বাহাদুর জল নিয়ে আসতেই এক চুমুকে গ্লাস শেষ করে ওর সোফায় চোখ বুঝে আর হয়ে বসল। কি হে, কোথায় ছিলে এতক্ষণ? প্রথমে এক সেক্রেটারিকে নিধন করেই এক নারী বাহিনীর মধ্যে গিয়ে পড়েছিলাম। হেয়ালি সরল করো বৎস, কিছুই বোধগম্য হচ্ছে না। বাসু একটা সিগারেট ধরিয়ে বলল, প্রথমে বিনয়বাবুর সেক্রেটারির ওখানে গিয়েছিলাম, অধীর রায়, বেশ ঘোরেল ভদ্রলোক। প্রথমে কোনো কথারই ঠিক উত্তর দেয় না, তারপর বহু কায়দায় আসল কথার সন্ধান পাওয়া গেল। দুর্ঘটনার দিন নাকি তার মোটেই শরীর খারাপ হয়নি, অশোকবাবুই তাকে ব্যক্তিগত কাজে কলকাতার বাইরে পাঠিয়েছিলেন। তবে বিনয়বাবু যে বললেন তার সেক্রেটারি অসুস্থ ছিলেন, কারণ অশোকবাবু সেই কথাই অধীর রায়কে বলতে বলেছিলেন। এই মিথ্যাচারে অধীরবাবুর আটকায়নি, কারণ অর্থের বিনিময়ে মাঝে মাঝেই তিনি অশোকের অজুহাতে ডুব মারতেন অশোকবাবুর ব্যক্তিগত কাজ করবার জন্য। তাহলে ব্যাপারটা ক্রমেই ঘোরালো হয়ে উঠছে। এখন দেখতে হবে অশোক রক্ষিতের ব্যক্তিগত কাজটা কি। যাই হোক,
অধীর রায়ের বাড়ি থেকে সোজা চলে এলাম গোল্ড মেমোরিয়াল স্কুলের টিচার্স হোস্টেলে। সুপর্ণা দেবীর আস্তানা, সেই পাচ্ছ নারীদের রাজত্ব। ওই নারীকুলের মধ্যে পড়ে বেশ কিছুটা নাস্তানাবুদ হওয়ার পর সুপর্ণা দেবীর সন্ধান পাওয়া গেল। ভদ্রমহিলা এখনো বিমর্ষ ভাবটা কাটিয়ে উঠতে পারেননি। নতুন করে কোনো কথাই তার কাছে পাওয়া গেল না। তিনি এভাবে সুবীরবাবুকে নিজের করে পেতে চাননি। সুপর্ণা দেবীর সঙ্গে সুবীর সামন্তর এবার বিয়েটা হয়ে যাবে, তোমার কি মনে হয়? নিশ্চয়ই স্বাভাবিক। চলো ওটা যাক। আবার কোথায়? বিনয়বাবুর বাড়িতে। অপর্ণা দেবীর ঘরখানা আমায় আর একবার দেখতে হবে। দুজনেই উঠে পড়ল। বিনয়বাবুর বাড়িতে ওরা যখন পৌঁছলো তখন রাত 8টা। ম্রিয়মান মুখে বিনয়বাবু পার্লারে বসেছিলেন। ওদের দেখেই মৃদু কণ্ঠে স্বাগত জানালেন। বাসব তাকে নিজের আগমনের উদ্দেশ্য জানাতেই তিনি তাদের ওপরে নিয়ে চললেন। ঘরখানা যদিও এখনো পুলিশের অধীনে, তবে বাসবের অনুরোধে ঘরের একটা চাবি বিনয়বাবুর কাছে সরকার পক্ষ থেকে রাখা হয়েছে। চাবি খুলে দিতেই বাসব শৈবালকে সঙ্গে নিয়ে ঘরের মধ্যে এলো। মর্মন্তুদ ঘটনার নীরব সাক্ষী ঘরখানা যেন হাঁ করে গিলতে এলো ওদের। বিনয়বাবু ঘরের মধ্যে এলেন না। বাসব প্রথমেই খাটের দিকে এগিয়ে গেল। তোষকটা উল্টে পাল্টে দেখল, কিচ্ছু নেই। খাটের পাশেই একটা ছোট বুককেস, থরে থরে বই সাজানো তাতে। বাসব একের পর এক বইয়ের পাতা উল্টে উল্টে দেখে যেতে লাগলো। কয়েকখানা বইয়ের ভেতর থেকে খান চারেক লেখা কাগজ পাওয়া গেল। বাসব সেগুলো পকেটে রাখলো। এরপর এগিয়ে গেল জানলার কাছে, যে জানলা দিয়ে অপর্ণা সামন্তকে ফেলে দেওয়া হচ্ছিল। জানলার ভেতরে ও বাইরে কিছুটা গভীরভাবে নিরীক্ষণ করবার পর বাসব একটা কাণ্ড করে বসল। জানলার উপরে উঠে এক হাত দিয়ে পাল্লাটা চেপে ধরে অন্য হাত দিয়ে জানলার বাইরের দিকের একটা হুক পরীক্ষা করতে লাগলো। জানলার বাইরের দিকের উপরকার বিটে হুকটা লাগানো। বাসব আধ মিনিটটা হুকটা পরীক্ষা করে নেমে এলো। মুখে তার উৎফুল্লতার ভাব। শৈবাল আশান্বিত কণ্ঠে প্রশ্ন করল, কি হে, মনে হচ্ছে যেন কোনো যান্ত্রিক সূত্র হস্তগত করেছ? অনেকটা, তবে এতে যে সব উলট পালট হয়ে যাচ্ছে ডাক্তার। আকার অনুমান যদি মিথ্যা না হয়। বাসব আর নিজের কথা শেষ করল না। কথাটা অর্ধ সমাপ্ত রেখেই ঘর থেকে বেরিয়ে এলো। খাওয়া দাওয়া সেরে 1:30 আন্দাজ সময় শৈবাল হ্যাঙ্গারফোর স্ট্রিটের বাড়িতে এলো। বাসব তখন নিজের শোবার ঘরে পায়চারি করে বেড়াচ্ছিল। শৈবাল খাটের উপর গদিয়ান হয়ে বসল, বালিশ কোলে করে। পূর্ণ নীরবতা বিরাজ করছে ঘরে। একসময় পায়চারি থামিয়ে বাসু বলল, কাল বিনয়বাবুর বাড়ি গিয়ে আমাদের ঠকতে হয়নি। তা তো কালই বুঝতে পেরেছিলাম, কিন্তু কি লাভ করে এলে সেটা তো আগে জানা দরকার। তুমি তো তোমার জীবনে বহু জানলাই দেখেছ, কিন্তু কোথাও কি জানলার বাইরের দিকে হুক আটকানো রয়েছে চোখে পড়েছে? বিশেষে কয়েকতলার উপরের কোনো জানলায়? না, তাছাড়া ওখানে আটকে তো কোনো লাভ নেই। তাহলেই বোঝো, অথচ হুকটা লাগানো রয়েছে। কেন, তোমার কি মনে হয় ডাক্তার? আমার আমার মনে হয়, তাছাড়া এই চিঠিটা, এতেও একটা বড় রকমের সূত্র পাওয়া গেছে। চিঠি? তোমার স্মরণ শক্তি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে ডাক্তার। কাল অপর্ণা দেবীর ঘরে কতগুলো বইয়ের মধ্যে খান কয়েক কাগজ পায়নি, এই চিঠিখানা তারই অন্যতম। বাসব চিঠিখানা বাড়িয়ে ধরল। শৈবাল খুঁড়ে পড়ল সেখানা। টাইপ করা ইংরাজি চিঠি। সোমবার। অপর্ণা দেবী, এর আগে আপনার স্বামী সম্বন্ধে যা যা লিখেছি ক্রমেই তা বাস্তবে রূপ নিচ্ছে। তিনি সুপর্ণা দেবীর প্রতি যে ক্রমেই গভীর অনুরাগী হয়ে পড়েছেন তাতে আর কোনো সন্দেহ নেই। উপস্থিত আপনার অসুস্থতায় এরা স্বাধীনতার চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছেন। আমি জানতে পেরেছি আজই রাত্রে সুদীপবাবু সুপর্ণা দেবীর সঙ্গে এই বাড়িতে মিলিত হবে। আপনি যদি চাক্ষুষ দেখতে চান তাহলে রাত 12:15 পর উঠানের দিকের মাঝের জানলাটার সামনে এসে দাঁড়াবেন। দেখতে পাবেন বাগানের মধ্যে ওদের। শুভেচ্ছার পর। চিঠির তলায় কোনো স্বাক্ষর নেই। চিঠিখানা পড়ে কি বুঝলে? চিন্তিত কণ্ঠে শৈবাল বলল, প্রথমত চিঠিখানায় একটা আত্মপ্রত্যয়ের ভাব ফুটে রয়েছে। দ্বিতীয়ত চিঠির ধরন দেখে মনে হয় পত্রপ্রেরক আরো কয়েকবারই অপর্ণা দেবীকে এর আগে চিঠি দিয়েছে। স্প্লেন্ডিড ডাক্তার, এক্স্যাক্টলি টোটো। গৌরবাবুর কথায় আমরা জানতে পেরেছি অপর্ণা দেবীর খাট থেকে ওঠার তেমন ক্ষমতা ছিল না, তবু তাকে জানলার ধারে যেতে হয়েছিল
কোনক্রমে চিঠিটার কয়েক লাইনের দরুন। হিংসাপরায়ণ, মনোবল শূন্য, অধৈর্য অপর্ণা সামন্ত যে চিঠিখানা পেলেই সময় মতো জানলার ধারে গিয়ে দাঁড়াবে, এ বিষয়ে হত্যাকারী নিশ্চিত ছিল। আচ্ছা, তুই বুঝলে কি করে ওই বইগুলোর মধ্যে চিঠিখানা পাওয়া যাবে? প্রথম থেকেই আমার ধারণা হয়েছিল অপর্ণা দেবী অসুস্থ শরীর নিয়ে কখনোই জানলার কাছে নিজে থেকে যাননি, তাকে পাঠানো হয়েছিল। কি করে? দুটো কারণে: এক, কেউ তাকে কিছু বলেছিল; দুই, তিনি ও সম্বন্ধে কোনো চিঠি পেয়েছিলেন। তাই কাল আমি তোষক উল্টে বই হাটকে দেখেছিলাম কোনো কিছু পাওয়া যায় কিনা। চিঠিখানা কে লিখেছে বলে তোমার মনে হয়? সে পরের কথা, তবে যেই লিখুক তার সাবধানতার অন্ত নেই। তবু এ থেকে বেশ কয়েকটা জিনিস আবিষ্কার করেছি। যেমন, প্রথম ধরো, যে মেশিনে টাইপ করা হয়েছে চিঠিখানা, তার টেপটা বেশ পুরনো হয়ে এসেছে। দ্বিতীয়, চিঠির কাগজ পরীক্ষা করে দুটো জিনিস চোখে পড়েছে: এক, কাগজখানা অত্যন্ত দামি, সাধারণ লোক এই কাগজ ব্যবহার করতে পারে না। দুই, কাগজের মাথাটা ওপর থেকে ছিঁড়ে নেওয়া হয়েছে, অর্থাৎ ওটা প্যাডের কাগজ ছিল, নাম ঠিকানাটা ওপর থেকে কেটে বাদ দেওয়া হয়েছে। কিন্তু আমরা আগেই আন্দাজ করেছি অপর্ণা দেবী এখানা ছাড়াও আরো কয়েকখানা চিঠি পেয়েছিলেন, সেগুলো কোথায়? বাসু চিন্তিত কণ্ঠে বলল, আমার মনে হয় যে এই ধরনের চিঠিগুলো দিত, সে সময় মতো অপর্ণা দেবীর অজান্তে আবার ওগুলো সরিয়ে ফেলত। কিন্তু এখানার বেলায় তা হয়নি, কারণ খুন হওয়ার পর থেকেই ঘরখানা পুলিশের হেফাজতে রয়েছে। বাসু আবার পায়চারি আরম্ভ করল। কয়েক মিনিট আবার নীরবতা। তারপর, দেখো ডাক্তার, আজ রাত্রে আমাদের আর একবার রক্ষিত বাড়িতে যেতে হবে। রক্ষিত বাড়িতে? আবার কেন? তবে এবার যাওয়ার মধ্যে বেশ একটু বৈচিত্র্য থাকবে। সকলের অজান্তেই আমরা ও বাড়িতে ঢুকে পড়ব। এই সময় বাইরে কলিং বেল বেজে উঠল। সুবীরবাবু এসেছেন, তাকে আমি টেলিফোনে অ্যাপয়েন্ট করেছিলাম এখানে আসবার জন্য। কয়েক সেকেন্ডের মধ্যেই বাহাদুরের সঙ্গে সুবীর সামন্ত ঘরে প্রবেশ করল। সারা চেহারার উপর একটা ম্রিয়মান ভাব। বাসবের অনুরোধে একটা চেয়ারে বসল সুবীর। আপনাকে এইভাবে এখানে ডেকে আনার জন্য আমি দুঃখিত মিস্টার সামন্ত, তবে... বাসবের কথা শেষ হওয়ার আগে সুবীর বলল, আপনার কুণ্ঠিত হওয়ার কোনো কারণ নেই মিস্টার ব্যানার্জি, আপনি স্বচ্ছন্দে আমাকে প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ। আপনি পুলিশ বা কোর্টে যেসব কথা বলেছেন তা নিয়ে আমি আলোচনা করতে চাই না। আমার গোটা কতক অন্য ধরনের প্রশ্ন আছে। আপনার স্ত্রীকে দেখাশোনা করবার জন্য কোনো নার্স ছিল? ছিল, তবে অপর্ণা মারা যাওয়ার কয়েকদিন আগেই তাকে ছাড়িয়ে দেওয়া হয়েছিল। কেন? কারণ ওর শরীর ভালোর দিকে যাচ্ছিল। তাছাড়া অপর্ণাই বলেছিল ওরা নার্সের প্রয়োজন নেই। নার্সটির ঠিকানা আমায় দিতে পারেন? ঠিকানা? অশোক আপনাকে তার ঠিকানা বলতে পারবে, ওই এসবের ব্যবস্থা করেছিল। তবে আমি আপনাকে তার নাম আর তার কর্মস্থল বলতে পারি। বেশ তো, তাতেও আমার কাজ হতে পারে, বলুন। নার্সটির নাম অরুণা সেন, নীলরতন সরকারের স্টাফ নার্স। আচ্ছা মিস্টার সামন্ত, আপনার স্ত্রীকে হত্যা করার ব্যাপারে আপনার বদ্ধমূল ধারণাটা কি? ধারণা? আমি কি বলবো মিস্টার ব্যানার্জি, আমি কাউকে ঠিক সন্দেহ করতে পারছি না, আর অনেককেই সন্দেহ হচ্ছে। বাসু সিগারেট কেসটা বাড়িয়ে দিল। সিগারেট প্লিজ। থ্যাঙ্কস। বাসু কেস থেকে একটা সিগারেট তুলে নিয়ে ধরালো। তারপর এক মুখ ধোঁয়া ছেড়ে বলল, আপনার স্ত্রী উইল করেছেন একথা আপনি জানতে পারলেন কবে? তার মারা যাওয়ার পর অ্যাটর্নির কাছ থেকে চিঠি এসেছিল প্রবেটের জন্য, তাতেই বুঝতে পারলাম। উইল তাহলে আপনার সম্পূর্ণ অজান্তেই হয়েছিল। সম্ভবত অপর্ণা দেবী অসুস্থ হয়ে বাপের বাড়ি যাওয়ার পরেই উইল করেছিলেন। আমারও তাই ধারণা। আপনি জানতেন গৌর বসাকের সঙ্গে অপর্ণা দেবীর বিয়ে হওয়ার কথা ছিল? বিয়ের পর শুনেছিলাম। ওয়েল, সুবীরবাবু, গৌর বসাক কি কোনো কালে ভালো স্পোর্টসম্যান ছিলেন? সুবীর অবাক দৃষ্টিতে বাসুবের দিকে তাকালো। তারপর বলল, যদ্দূর জানি না। আপনি? আমি চিরকালই খেলাধুলার ব্যাপারে উৎসাহী, এখনো কলেজের গেম সেকশনের সঙ্গে যুক্ত রয়েছি। বাসু আর কোনো প্রশ্ন করল না। বাহাদুরকে ডেকে 3 কাপ কফি আনবার নির্দেশ দিল শুধু।
শৈবাল বহুক্ষণ ধরেই দাঁড়িয়ে রয়েছে রেলিং দেওয়া বারান্দার একধারে। বেশ অন্ধকার জায়গাটা, চট করে তার সন্ধান পাওয়ার সম্ভাবনা খুবই কম কারোর পক্ষে। রাত তখন 1:35। অন্ধকারের মধ্যে আবঝা আবঝা ভাবে রক্ষিতদের বাড়িটা দেখা যাচ্ছে। বাসব শৈবালকে এখানে দাঁড়াবার নির্দেশ দিয়ে সেই যে বাড়ির মধ্যে ঢুকেছে, এখনো তার পাত্তা নেই। সময় কেটে চলেছে। শৈবাল একসময় রিস্টওয়াচের দিকে তাকালো। রেডিয়ামের আভায় চকচক করছে ঘড়ির ডায়ালটা। 2টো কাঁটাই 3টের ওপর এসে একত্রিত হয়েছে। 3:15। শৈবাল উদ্বিগ্নতার চরমে এসে পৌঁছেছে। বাসবের কি কোনো বিপদ হলো? কিন্তু কি ধরনের বিপদ হতে পারে তার? কই কোনো গোলমাল বাড়ির মধ্যে থেকে শোনা যাচ্ছে না তো। কিন্তু সমস্ত চিন্তার অবসান হলো এই সময়। বাসবকে দ্রুত পদে অন্ধকারের মধ্যে আসতে দেখা গেল। চাপা গলায় শৈবাল প্রশ্ন করল, এত দেরি হলো? দেরি হবে না? কি বলছো? একটা তালা দেওয়া ঘরে প্রথমে বহু কষ্টে ঢুকতে হলো, তারপর ঘরে ঢুকে ফিঙ্গারপ্রিন্ট নিতে হলো। কথা কটা বলেই বাসব ফিঙ্গারপ্রিন্ট তোলার সরঞ্জাম সমেত অ্যাটাচিটা তুলে ধরল। ফিঙ্গারপ্রিন্ট? কার? আর কথা নয়, এবার চলো ডাক্তার। বিটে পুলিশের চোখে যদি পড়ে যায়, তাহলে বাকি রাতটুকু হাজতে কাটানো ছাড়া আর কোনো গত্যন্তর থাকবে না। পরের দিনটা বাসবকে আর চোখে দেখা গেল না। শৈবাল কয়েকবার এসে ওর সঙ্গে দেখা করতে পারল না। বাসবের এই ব্যস্ততায় শৈবালে বুঝতে বিলম্ব হয় না, তদন্ত শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। জবনিকা পড়তে আর বিশেষ দেরি নেই। সকাল হয়েছে বেশ কিছুক্ষণ আগেই। বাসব বিছানায় উঠে বসল। কাল অত্যন্ত বেশি ঘোরাঘুরি করতে হয়েছে, তাই ঘুমটাও হয়েছে জবর রকম। বাসব বিছানা থেকে নেমে ড্রেসিং গাউনটা গায়ে চাপালো। টেলিফোনের র্যাকের কাছে এগিয়ে গেল। তারপর রিসিভার তুলে নিল। একটা নাম্বার ডায়াল করল। কয়েক সেকেন্ডের মধ্যেই তারের অপর প্রান্ত থেকে সাড়া পাওয়া গেল। হ্যালো ডাক্তার, কি করছো এখন? কিছুই করছো না? কি বললে? ওই শাড়ি কুচিয়ে দিচ্ছ? আমার তাহলে শুনতে ভুল হয়েছে। চলে এসো না একবার তাহলে। আসছো? ছেড়ে দিলাম, বাই। আধ ঘন্টার মধ্যেই শৈবাল এসে উপস্থিত হলো। একটা সোফায় বসতে বসতে বলল, খুব খুশি খুশি দেখাচ্ছে। হেরাহেরি করে এনেছো বোধহয়। প্রায়। মনে হয় আজই এ রহস্যের ওপর পূর্ণচ্ছেদ টেনে দিতে পারবো। চলো ওটা যাক, বেরোতে হবে। কোথায়? ভাবছি আজ সন্ধ্যার পর সকলকেই বিনয়বাবুর বাড়িতে উপস্থিত হতে বলব। কিন্তু হত্যাকারী কে? বাসব মৃদু হেসে বলল, কেউ তো একজন বটেই। ব্যস্ততার কিছু নেই, আজই তুমি জানতে পারবে। চলো। রাস্তায় নেমে ওরা একটা ট্যাক্সি ধরল। কাছেই এলগিন রোড। কাজেই প্রথমে সুবীরের বাড়ি যাওয়ার নির্দেশ দিল ট্যাক্সি চালককে বাসব। সুবীরকে বাড়িতেই পাওয়া গেল। ওদের মহা সমারোহে অভ্যর্থনা করল ও। এ কথা সে কথার পর সুবীর প্রশ্ন করল, আপনার কাজ কদ্দূর গড়ালো? কাজের প্রায় শেষ সীমা এসে উপস্থিত হয়েছে। আপনি জানেন কে খুন করেছে? নিশ্চয়ই। আমি তাকে কোনোদিনই ধরতে পারতাম না। শুধু একটা ছোট্ট ভুলের দরুন সে আমার চোখে ধরা পড়ে গেছে। তবু আমি তার কর্মপন্থার প্রশংসা না করে থাকতে পারছি না। শৈবাল উৎসুক দৃষ্টিতে এই বাসবের দিকে তাকালো। সুবীর দ্রুত কণ্ঠে বলল, কে কে আমার স্ত্রীকে হত্যা করেছে মিস্টার ব্যানার্জি? আপনি তার নাম শুনলে মোটেই খুশি হতে পারবেন না সুবীর বাবু। তবু আমি জানতে চাই প্রকৃত হত্যাকারী কে। বাসব 1 সেকেন্ড চুপ থাকার পর সহজ কণ্ঠে বলল, আপনি। কি কি বললেন? আপনি আপনি আপনার স্ত্রী অপর্ণা দেবীকে হত্যা করেছেন। ঘরের মধ্যে মৃতা অপর্ণা সামন্ত স্বয়ং এসে দাঁড়ালেও হয়তো শৈবাল এতটা আশ্চর্য হতো না, বাসবের কথায় যতটা হতো। সুবীর উঠে দাঁড়িয়েছে। শরীরের সমস্ত রক্ত মুখে নেমে এসেছে। তীব্র কণ্ঠেও বলল, কি বলছেন আপনি? জানেন এ কথার অর্থ কত সুদূর প্রসারী হতে পারে? জানি। সম্পূর্ণ নিজের দায়িত্বেই কথাটা বলেছি। আপনি আইনকে ফাঁকি দিতে পারেন, সেই সঙ্গে আদালতকেও, কিন্তু আমার চোখকে ফাঁকি দিতে পারেননি। আপনি কিভাবে জানলার ওপরকার হুকে ল্যামো লাগিয়ে নিচে থেকেই অপর্ণা দেবীকে উঠোনে এনে ফেলেছিলেন তা আমার অজানা নয়।
বুকের কাছে পিঠে যে আঙুলের ছাপ আমি পেয়েছি তার সঙ্গে আপনি গত পরশুদিন আমার বাড়িতে কফির পেয়ালার ওপর যে ছাপ ছেড়ে এসেছেন তার হুবহু মিল রয়েছে। এইটুকু প্রমাণই অবশ্য আপনাকে শাস্তি দেওয়ার পক্ষে যথেষ্ট। কিন্তু আরো আছে, আপনি অপর্ণা দেবীকে যে শেষ পুরো চিঠিখানা দিয়েছিলেন তার কাগজটা হলো আপনাদের কলেজের ডিপার্টমেন্ট অফ হিস্ট্রির লেটার প্যাড থেকে ছেঁড়া। শুধু ওপরকার পরিচয় লিপিটা কেটে বাদ দেওয়া হয়েছিল। আমি আপনাদের কলেজ থেকে তারও নমুনা সংগ্রহ করেছি। এরপরও প্রমাণ আছে কয়েকটা আমার হাতে, সেগুলোও শুনতে চান যদি বলতে পারি, তবে কিছু সময় নেবে। সুবীর উঠে দাঁড়ালো, পায়ে পায়ে এগিয়ে বাগানের দিকে খোলা জানলাটার সামনে গিয়ে দাঁড়ালো। সারা ঘরে একটা থমথমে ভাব বিরাজ করছে। ঘুরে দাঁড়ালো সুবীর, ওর সরল দীর্ঘ দেহটা ঝুঁকে পড়েছে, সুন্দর মুখের উপর একটা ক্লান্ত ভাব যেন। ও দ্রুত কণ্ঠে বলল, হ্যাঁ, আমি আমি তাকে মেরেছি। কিন্তু কেন কেন তাকে মেরেছি জানেন? আমার জীবনটাকে দুর্বিষহ করে তুলেছিল। প্রতি পদক্ষেপে আমার আশা আকাঙ্ক্ষাকে গুঁড়িয়ে দেওয়াতেই ছিল তার আনন্দ। আমি পারিনি, আমি আর সহ্য করতে পারিনি বাসুবাবু। তাই আমার মনে হয় আপনি আমার জায়গায় থাকলে ঠিক এই কাজই করতেন। সুবীর থামল। বাসু এগিয়ে গেল ওর কাছে, নরম কণ্ঠে বলল, আমি জানি আপনি ধৈর্যের শেষ সীমায় এসে এই কাজ করেছেন, তবু আইনকে আপনি নিজের হাতে নিতে পারেন না। চলো ডাক্তার। বাসুবার একটি কথাও না বলে শৈবালকে সঙ্গে নিয়ে বেরিয়ে এলো ঘর থেকে। রাস্তায় নেমে শৈবাল বলল, কি হে, এইভাবে চলে এলে যে? আশ্চর্য হচ্ছে না? কিন্তু তোমার কথার উত্তর দেওয়ার আগেই আমার একটা ছোট্ট কাজ সেরে আসতে হবে। বাসু কথা কটা বলেই রাস্তার উল্টো দিকের একটি ওষুধের দোকানের মধ্যে গিয়ে ঢুকে পড়ল। বেরিয়ে এলো মিনিট 7 পরেই। ট্যাক্সি ডাকলো তারপর। হ্যাঙ্গারফোর স্ট্রিটের দিকে এই দ্রুত গতিতে এগিয়ে চলেছে ট্যাক্সিখানা। শৈবাল নিজের প্রশ্নটা আবার পুনরুক্তি করল, তুমি সুবীর বাবুকে ছেড়ে চলে এলে? হ্যাঁ, তাকে বাঁচবার একটা সুযোগ দিলাম। তার মানে? খুব সরল। আইনকে তিনি নিজের হাতে নিয়েছিলেন সত্যি, কিন্তু কেন নিয়েছিলেন? নিজের নির্মল চরিত্র না হয়েও পদে পদে স্বামীর জীবনটা অতিষ্ঠ করে তুলেছিলেন অপর্ণা দেবী। সহ্যের একটা সীমা আছে। উনি ঠিকই বলেছেন, এরকম পরিবেশে পড়লে আমি তুমি যে কেউ এই কাজটা করে বসতাম হয়তো। সব অপরাধী সবসময় অপরাধের মাপকাঠিতে একই শ্রেণীর হয় না ডাক্তার। তাই আমি সুবীর বাবুকে সুস্থ মন নিয়ে বাঁচার একটা অবকাশ দিলাম। সুপর্ণা দেবীকে বিয়ে করে তিনি সুখী হন। বিনয়বাবুকে কি উত্তর দেবে? পরিষ্কার জানিয়ে দেব, আমার পক্ষে কেসটা হোল্ড করা সম্ভব হচ্ছে না। কিন্তু তুমি হঠাৎ ওই ডাক্তারখানায় গিয়ে ঢুকলে কেন? সুবীর বাবু হয়তো এক্ষুনি পুলিশের কাছে গিয়ে সারেন্ডার করতে পারেন, তাই ফোন করে জানিয়ে দিলাম আমার মনোভাব। পরের দিন মধ্যাহ্ন আহারে নিমন্ত্রণ ছিল শৈবালের বাড়িতে বাসুদের। বেশ রেঁধেছে সময়। পরিপাটি করে পেট ভরে আহার শেষ করেছে বাসু বা শৈবাল। খাওয়ার পর পান চিবোতে চিবোতে বাসু বলল, যাই বলো ডাক্তার, বাঙালি মেয়েদের রান্নার ব্যাপারে একটা বেশ ঐতিহ্য আছে। তা আছে, তবে ক্রমেই সেই ঐতিহ্যে ভাঁটা পড়ছে। আজকাল মেয়েরা রান্নাঘরের দিকে বড় একটা যেতে চান না। অবশ্য আমার বউয়ের কথা আলাদা। আহা, রান্না তো নয়, যেন স্বয়ং অন্নপূর্ণা। শৈবালের কথা শেষ হল না, ঝংকার দিয়ে উঠল সোমা, থাক, আর আদিক্ষেতা করতে হবে না। বাসু জোরে হেসে উঠল। খাওয়া দাওয়ার পর গল্প গুজব চলেছে তিনজনের মধ্যে। শৈবাল একসময় বলল, বাজে কথা থাক, অপর্ণা হত্যার উপসংহারটা এবার শোনাও দেখি। কি করে তুমি সুবীর সামন্তকে সন্দেহ করলে? তুমি বলছিলে একটা ছোট্ট ভুলের জন্য ও তোমার চোখে ধরা পড়ে গেছে, সেটা কি? সোমা এই হত্যার সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খভাবে শৈবালের কাছে সমস্ত কিছু শুনেছিল, কাজেই উপসংহারটা জানবার আগ্রহ তারও কিছু কম নয়। ও উৎসুক দৃষ্টিতে বাসুবের দিকে তাকালো। বাসু টেবিলের উপর রক্ষিত প্লেট থেকে একটা পান তুলে নিয়ে মুখে পুরল। তারপর কিছুক্ষণ চিবোবার পর বলল, ঠিক প্রথমেই সুবীরবাবুকে আমার সন্দেহ হয়নি। সন্দেহটা ঘুরপাক খাচ্ছিল গৌর বসাককে নিয়ে। কারণ কুমারী জীবনে অপর্ণা দেবী তার প্রণয় প্রার্থী ছিলেন। বিয়ের পরেও তাদের মধ্যে যে ঘনিষ্ঠতা ছিল না এ কথাই বা জোর দিয়ে বলা যায় কি করে? তবে গৌর বসাক অপর্ণা দেবীর সঙ্গে অন্তরঙ্গতা করেছিলেন হয়তো টাকার জন্যে।
উইলে এতগুলো টাকা পাবার পর যাতে আবার অপর্ণা উইল পাল্টাতে না পারেন, তার জন্য গৌরবাবু তাকে হত্যা করেছেন। আমি ভাবতে লাগলাম, অশোক রক্ষিত, হরিশঙ্কর পাল, এমনকি বিনয়বাবুকে কি সন্দেহের হাত থেকে বাদ দেওয়া যায়? কেন তিনি সুবীরবাবুকে দুর্ঘটনার দিন লাইব্রেরি ঘরে ডেকে পাঠিয়েছিলেন? এটা ইচ্ছাকৃত না বাই দ্য ওয়ে? আমি চিন্তার মোড় ঘোরালাম। কে হত্যা করেছে তা জানবার আগে কিভাবে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তা জানা দরকার। অপর্ণা দেবী অসুস্থ ছিলেন, নিশ্চয়ই তিনি ইচ্ছে করে এত রাত্রে জানলার ধারে গিয়ে দাঁড়াননি। তাকে কোনো ক্রমে নিয়ে যাওয়া হয়েছিল। কিভাবে কিভাবে তা তুমি জানো ডাক্তার। তার হিংসুক মনের ওপর চিঠি দিয়ে আঘাত করা হয়েছিল। তিনি সময় মতো জানলার ধারে না গিয়ে থাকতে পারেননি। কিন্তু শৈবাল বলল, কিন্তু ওধারে 3খানা জানলা ছিল। অপর্ণা দেবী মাঝের খানার সামনে না দাঁড়িয়ে অন্য যে কোনো একটা সামনে গিয়ে দাঁড়াতে পারতেন। তা না দাঁড়িয়ে মাঝের জানলার সামনেই বা দাঁড়িয়েছিলেন কেন? কারণ চিঠিতে মাঝের জানলার কথাই লেখা ছিল। অপর্ণা দেবীর মনের অবস্থা এত শোচনীয় ছিল যে তিনি অন্য কোনো বিষয়ে মন দেননি। চিঠির নির্দেশ মতো মাঝের জানলার সামনে গিয়ে দাঁড়িয়েছিলেন। মাঝের জানলার বাইরের দিকে একটা হুক লাগানো রয়েছে দেখেই আমার কেমন খটকা লাগে। আর দুটো জানলায় তো হুক নেই। ভালো করে পরীক্ষা করে দেখলাম হুকটা লোহার এবং উপরের দিকটা বেশ কিছুটা ফাঁক। যদিও সুবীরবাবু ধরাছোঁয়ার বাইরে ছিলেন, কারণ তার পক্ষে কোনো মতেই খুন করা সম্ভব নয়, তিনি নিচে ছিলেন, বরং বলতে হয় তাকে নিচে যেতে বাধ্য করা হয়েছিল। তাছাড়া আমি পরীক্ষা করে দেখেছিলাম লাইব্রেরি ঘর থেকে অপর্ণা দেবীর ঘরে যেতে মিনিট 3 ওপর সময় লাগে। কাজেই সুবীরবাবুর পক্ষে এত তাড়াতাড়ি কাজ সেরে নিচে চলে আসাটা সম্ভব নয়। কিন্তু কানাইয়ের স্টেটমেন্টের একটা কথা আমায় চিন্তিত করে তুলল। কানাই এক জায়গায় বলেছে ও একটা চিৎকার আর কিছু পড়ার শব্দ শুনে বাইরে থেকে ছুটে এলো। এই সময় ও জামাইবাবুকে বইপত্তরে ঘরের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে। বাসুর থামল, একটা সিগারেট ধরিয়ে আবার আরম্ভ করলো, তুমি বলবে এতে সন্দেহের কি থাকতে পারে? পারে। কানাই বাইরের বাগানে ছিল আর সুবীরবাবু বাড়ির ভেতরে ছিলেন। দুর্ঘটনাস্থল তার থেকে কাছে ছিল, তবু তিনি কানাইয়ের আগে সেখানে পৌঁছতে পারেননি কেন? সঙ্গে সঙ্গে আমার হুকটার কথা মনে হল। রহস্যও সরল হয়ে এলো ওই সঙ্গে। সুবীরবাবুর কলেজের ভাইস প্রিন্সিপাল দেবেন সেনের এককালে আমি ব্যক্তিগত ছাত্র ছিলাম। আমি তার কাছে কি উপস্থিত হলাম। তার কাছে একটু খোঁজ খবর নিতেই জানা গেল সুবীরবাবু সত্যি সত্যি একজন প্রথম শ্রেণীর অ্যাথলেট। কসরতও দেখাতে পারেন, বিশেষে দড়ি নিয়ে অনেক রকমের খেলা তাঁর আয়ত্তে। একবার ছত্তিশগড়ের জঙ্গলে ছাত্রদের নিয়ে এক্সকারশন করতে গিয়ে 15 হাত দূরের একটি বন্য শুয়োরকে ল্যামোর সাহায্যে তিনি ধরতে সমর্থ হয়েছিলেন। আমি তার কাছ থেকে হিস্ট্রি ডিপার্টমেন্টের প্যাডের একটা কাগজ চেয়ে নিলাম। হিসেবে ভুল হয়নি আমার। আর কাল বিলম্ব না করে আমি অপর্ণা দেবীর ঘরে রাত্রে হানা দিলাম। জানলার বিটের ওপরে হুকের পাশ থেকে ফিঙ্গারপ্রিন্টটা নেওয়া আমার পক্ষে শক্ত হলো না। তারপর সম্পূর্ণভাবে সুবীরবাবু আমার চোখের ওপরে ধরা পড়ে গেলেন। বাসু আবার থামল, নীরবে কয়েক টান দিয়ে সিগারেটটা শেষ করল। অ্যাস্ট্রের মধ্যে টুকরোটা ফেলে দিতে দিতে আরম্ভ করলো আবার, এবার আমি বিনয়বাবু সেক্রেটারি এবং নার্স অরুণা সেনের সঙ্গে দেখা করলাম। কিছু আরো অন্ধকার পরিষ্কার হল। প্রকৃত ঘটনাটা আমার চোখের ওপর ক্রমেই রূপ নিতে লাগলো। ব্যাপারটা এইভাবে ঘটেছিল। যদিও এতে অনেকখানি অনুমান আছে, তবুও আমার বিশ্বাস তা ভ্রান্ত নয়। গৌরবাবুর সঙ্গে অপর্ণা দেবীর একটু ইয়ে ছিল, কিন্তু বাপের ইচ্ছায় অপর্ণা দেবীর বিয়ে হলো সুবীরবাবুর সঙ্গে। অশোক রক্ষী তার গৌর বসাক সুপর্ণা দেবীর সঙ্গে সুবীরবাবুর ঘনিষ্ঠতার কথা জানতেন। আমার মনে হয় তাদের মধ্যে কেউ প্রথমে অপর্ণা দেবীকে এই কথা জানিয়েছিলেন। এতে ক্রমেই স্বামী স্ত্রীর সম্পর্কটা শোচনীয় হয়ে উঠল এবং অপর্ণা দেবী মেলাঙ্কোলিয়া রোগে আক্রান্ত হয়ে পড়লেন। অশোকবাবুর রেস খেলা ইত্যাদির অন্যতম সঙ্গিনী হচ্ছে অরুণা সেন, পেশায় যিনি নার্স। তাকে অশোকবাবু নিয়ে এলেন বোনকে দেখাশোনা করতে। অবশ্য প্রকৃত কারণ তা নয়, তাকে আনার অন্য উদ্দেশ্য ছিল। অশোকবাবুর ক্রমেই প্রচুর টাকার দরকার হয়ে পড়েছিল। তিনি নিজের বোনকেই টার্গেট করলেন সুপর্ণা দেবী ও সুবীরবাবুর সম্পর্কটা মূলধন করে। নার্স অরুণা সেন পুলিশের ভয়ে আমার কাছে সমস্ত স্বীকার করেছেন।
তাকে দিয়ে অশোকবাবু কৌশলে উড়ো চিঠি পাঠাতে আরম্ভ করেন। ক্রমে অপর্ণা দেবীর মন আরো বিষিয়ে উঠল এবং তার বদ্ধমূল ধারণা হলো তার মারা যেতে বিশেষ দেরি নেই। অথচ তিনি মারা গেলে তার বিপুল সম্পত্তি তার স্বামীর করায়ত্তে আসবে এ তিনি সহ্য করতে পারলেন না। কাজেই তিনি সুবীর সামন্তকে বঞ্চিত করে এক উইল করলেন এবং সঙ্গে সঙ্গে তার রেজিস্ট্রিও হয়ে গেল। এরপরই অবশ্য অপর্ণা দেবী নিজের মৃত্যুকে নিজেই আমন্ত্রণ জানালেন। সুবীর সামন্ত তাকে হত্যা না করলেও তিনি হত হতেন অশোক রক্ষিতের হাতেই। বাসু নীরব হল, একটু দম নিল যেন। তারপর স্ত্রীর ব্যবহারে সুবীরবাবু হাজার অতিষ্ঠ হলেও তাকে হত্যা করবার কোনো পরিকল্পনা তার ছিল না। কিন্তু তিনি ধীরে ধীরে অশোকবাবুর চক্রান্তটা বুঝতে পারলেন। এদিকে স্ত্রীর ব্যবহারও তার প্রতি জঘন্য হয়ে উঠছে। একটা পরিকল্পনা তার মাথায় রূপ সহ্যের শেষ সীমা এসে দাঁড়িয়েছেন তিনি। এখন যদি অপর্ণা দেবীকে হত্যা করেন তাহলে প্রথমে পুলিশ তাকে সন্দেহ করলেও উইল সংক্রান্ত ব্যাপারের দরুন শেষ পর্যন্ত অশোক রক্ষিত বা গৌর বসাক জালে জড়িয়ে পড়বেনি এ বিষয়ে নিশ্চিত ছিলেন সুবীর সামন্ত। প্ল্যান ঠিক হলো। কোনো একদিন মনে হয় যখন অপর্ণা দেবী ঘুমিয়ে পড়েছেন, এমন এক সময় সুবীরবাবু মাঝের জানলার উল্টো দিকে একটা হুক পুঁতে ফেললেন। তারপর অশোকবাবুর ধরনের একটা উড়ো চিঠি দিলেন। তিনি জানতেন এই চিঠিতেই কাজ হবে। এরপর এলো সেই চরম দিনটি। সুবীরবাবু কোনো এক ছুতো করে নিচে নেমে যেতেনি, কিন্তু ছুতোর প্রয়োজন হলো না। ভাগ্যদেবী সদয় হলেন তার প্রতি। বিনয়বাবু তাকে টেলিফোনে নিচে ডাকলেন। তার অ্যালিবাই স্ট্রং হলো। কানাই তাকে লাইব্রেরিতে দেখলো, কাজেই তিনি আরো নিরাপদ হলেন। 12টা বাজার মিনিট কয়েক আগেই সুবীরবাবু উঠোনে এসে দেখলেন অপর্ণা দেবী জানলার সামনে এসে দাঁড়িয়েছেন। অবশ্য উপর থেকে নেমে আসার সময় তিনি দড়ির ফাঁসটা হুকে লাগিয়ে এসেছিলেন। দড়ির অপর প্রান্তটা উঠোনের দিকে ঝোলানো ছিল। সুবীর সামন্ত দড়ির প্রান্তটা ধীরে ধীরে ঢিল দিতে লাগলেন। ওদিকে অপর্ণা দেবী বাহ্যজ্ঞান শূন্য অবস্থায় বাগানের দিকে তাকিয়ে আছেন। ফাঁসটা তার গলায় পড়ার সঙ্গে সঙ্গে সুবীর এক হ্যাঁচকা টান দিলেন। অপর্ণা দেবী নিচের দিকে পড়লেন। দড়িটাও খুলে এলো ওই সঙ্গে। সুবীরবাবু দড়িটা সঙ্গে নিয়ে দ্রুত পদে লাইব্রেরি ঘরের সামনে চলে এলেন। এই সময় কানাই তাকে দেখতে পায়। বাসু থামতেই শৈবাল বলল, দড়িটা তাহলে কোথায় গেল? কোথায় আবার যাবে? সিঁড়ি বা লাইব্রেরি ঘরেরই আশেপাশে পড়েছিল। কে তার খোঁজ রেখেছে? আচ্ছা, তুমি একবার হরিশঙ্কর বাবুকে প্রশ্ন করেছিলে না বাড়িটা কবে হোয়াইট ওয়াশ করানো হয়েছে? হ্যাঁ, করেছিলাম তো, অবশ্য অকারণেই। হরিশঙ্কর বাবুকে ঘাবড়ে দেওয়াই আমার উদ্দেশ্য ছিল। কথাটা শেষ করেই বাসব একটা সিগারেট ধরালো। সোমা এতক্ষণ নীরবে শুনছিল। এবার বলল, কথা বলতে বলতে নিশ্চয়ই ক্লান্ত হয়ে পড়েছেন, কফি করে আনি? কফি? ডিনারের পর কফি খাওয়ার একটা সিস্টেম আছে বটে, তবে আমরা না হয় লাঞ্চের পরই খেলাম। কি বলো ডাক্তার? আমি তোমার সঙ্গে এই বিষয়ে একমত। মৃদু হাসলো সোমা, তারপর উঠে গেল। কফি তৈরি করে নিয়ে আসতে গেল বলাই বাহুল। এর সঙ্গে শেষ হলো কৃষাণু বন্দ্যোপাধ্যায়ের লেখা গহন যামিনী থেকে নেওয়া রহস্যভেদী বাসবের এই গল্পটি। আমি আবারও আপনাদের মনে করিয়ে দিচ্ছি, আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে আপনারা আপনাদের পছন্দ মতো রহস্য গল্প ও অন্যান্য গল্প উপন্যাস শুনে দেখতে পারেন। যদি আপনাদের আমার পাঠ ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।